আগের দিন আমরা পড়েছিলাম এই ক্যানিজারো রিয়াকশন অবধি। সেখানে তারপরে আমরা পড়েছিলাম টিশেঙ্কো, ক্যানিজারের সঙ্গে রিলেটেড রিয়াকশানটা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রূপ রিঅ্যারেঞ্জমেন্ট। এটা অ্যাকচুয়ালি এর সাথে না ইটসেলফ এই জিনিসটার সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশনের তেমন কোনো মিল নেই, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে এর যে স্টার্টিং মেটেরিয়ালটা একটা প্রোপারজাইলিক অ্যালকোহল, সেটার প্রিপারেশনটা হচ্ছে কার্বনিলের সঙ্গে একটা টার্মিনাল অ্যাসিটিলিনের অ্যানায়নের, টার্মিনাল অ্যালকাইনের অ্যানায়নের নিউক্লিওফিলিক অ্যাডিশন করে বানানো হয়। রূপ রিঅ্যারেঞ্জমেন্টে স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে টার্সিয়ারি প্রোপারজাইলিক অ্যালকোহল, অর্থাৎ এই সেন্টারটা টার্সিয়ারি এবং এখানে একটা OH আছে আর তার সাথে একই কার্বনে একটা অ্যালকাইন আছে। তো এই কম্পাউন্ডটা বানানোর জন্য আমরা ভাবতে পারি যে এই পার্টটা করসপন্ডিং অ্যালকাইনের অ্যানায়ন থেকে এসছে আর তার সাথে একটা কিটোন কম্পাউন্ডের রিয়াকশান হয়েছে। তুমি কি বলতে পারবে কোন কিটোনের সাথে রিয়াকশান করলে এই টার্সিয়ারি প্রোপারজাইলিক অ্যালকোহলটা হবে? কিটোনটা কি ছিল? কিটোনটা স্যার এটা সাইক্লোহেক্সানন হবে। সাইক্লোহেক্সানন? তুমি কোন মলিকিউলটার কথা বলছো? আমি এই মলিকিউলটার কথা বলছি। সরি এটা মানে এটা তো আপনার 2-বিউটানোন না? হ্যাঁ বা বিউটানোন বললেই হয়, কারণ 2-বিউটানোন আলাদা করে বলার দরকার হয় না। এই কম্পাউন্ডটা কোত্থেকে পাবো? এটা হচ্ছে সাইক্লোবিউটানয়েড। সাইক্লো সরি সাইক্লোহেক্সানন এটা। সাইক্লোহেক্সানন। হ্যাঁ, আর তার সাথে কাকে অ্যাড করতে হবে? অ্যাসিটিলিনকে। অ্যাসিটিলিনের অ্যানায়নকে, তাই তো? তো এই যে রিয়াকশানটা, যে একটা টার্মিনাল অ্যালকাইন থেকে অ্যানায়ন বানাও এবং তারপর সেটার অ্যানায়নটাকে একটা কার্বনিল কম্পাউন্ডের উপরে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে প্রোপারজাইলিক অ্যালকোহল তৈরি করো, এই রিয়াকশানটার নাম হচ্ছে ফ্যাবোরস্কি রিয়াকশান। এটাকে কিন্তু ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলো না। ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট একটা অন্য জিনিস, কিন্তু ওই একই কেমিস্ট এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানটাকেও স্টাডি করেছিলেন, সে কারণে এটার নাম ফ্যাবোরস্কি রিয়াকশান। এটা জেনারেলি ফ্যাবোরস্কি রিয়াকশান খুব বেশি লোকে এই নামটা দিয়ে ডাকে না, কিন্তু এই ইনফরমেশানটা আমার কাছে আছে তাই আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট, আমি আবার বলছি, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। এবার এই যে টার্সিয়ারি প্রোপারজাইলিক অ্যালকোহল এখানে তৈরি হলো, এটাকে যদি ফর্মিক অ্যাসিড কিংবা কোনো একটা ব্রনস্টেড অ্যাসিডের প্রেজেন্সে যদি হিট করা যায়, তাহলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন তৈরি হয়। তার মেকানিজম আমরা এখানে এই থার্ড কম্পাউন্ডটার জন্য মেকানিজমটা দেখেছি। প্রথমে এর কিন্তু অ্যাকচুয়ালি দুটো মেকানিজম হয়, একটা ইপক্সাইড দিয়ে হয়, সেটা দেখবে লাইফ সেভারে করে দেওয়া আছে। আমি এখানে একটা ইন আইন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যে মেকানিজমটা হয় কেবল সেটাই দেখিয়েছি। তো প্রথমে তুমি এই OH-টাকে প্রোটনেট করো। ন্যাচারালি অ্যালকোহল থাকলে তার মধ্যে যদি অ্যাসিড দাও, তো নর্মাল কোর্সে অ্যালকোহলের OH-টা প্রোটনেটেড হওয়ার কথা, বলে সেটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হলো। কনভার্ট হয়ে ও যখন বেরিয়ে যাচ্ছে, তখন এই পজিশনটাকে যদি তুমি আলফা কার্বন বলো, তাহলে এটাকে বিটা কার্বন বলতে পারো। এই বিটা কার্বন থেকে একটা প্রোটন লস হবে, অর্থাৎ এটা বেসিক্যালি একটা E1 বা E2 এলিমিনেশনের উদাহরণ বলে ভাবা যায়। তাহলে এখানে একটা এমন ইন্টারমিডিয়েট তৈরি হলো যেখানে ট্রিপল বন্ডটা ইন কনজুগেশন উইথ ডাবল বন্ড রয়েছে, সেই জন্য এটাকে অনেক সময় ভিনাইল অ্যাসিটিলিন ইন্টারমিডিয়েট বলে, আবার অনেক সময় এটাকে ইন আইন ইন্টারমিডিয়েট বলে। এনাইন এই শব্দটা দুটো জিনিস থেকে এসছে। তুমি বলতে পারবে কোন দুটো টার্ম থেকে এই এনাইন শব্দটা এসছে? স্যার অ্যালকিন আর একটা অ্যালকাইন। হ্যাঁ, তার মানে ইন আর আইন, ইএনই আর ওয়াইএনই, এই দুটোকে যোগ করে ইএনইর শেষের ইটাকে তুলে দিয়েছে, তুলে ইনাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। এবার
এখানে মিডিয়ামে যেহেতু H+ তো রয়েছে, তো প্রোটনেশন হবে, এবং প্রোটনেশনটা হবে এমনভাবেই যাতে রিজিও সিলেক্টিভলি একটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমি যে প্রোটনেশনটা যেদিকে দেখিয়েছি সেদিকে যে ভিনাইল কার্বোক্যাটায়নটা হচ্ছে সেটা কিন্তু সেকেন্ডারি। আর যদি কেউ এই দিকটা, এই কার্বনটাকে প্রোটনেট করার চেষ্টা করে, তাহলে প্লাস চার্জটা এই কার্বনে আসবে এবং দ্যাট উইল বি প্রাইমারি। তো সেই জন্য প্রোটনেশনটা এখানে রিজিও সিলেক্টিভ হলো, এবং রিজিও সিলেক্টিভ প্রোটনেশনের ফলে এবার কী হবে, যে ভিনাইল ক্যাটায়ন তৈরি হয়েছে সেটা তো হাইলি রিঅ্যাক্টিভ, এসপি কার্বনের উপরে প্লাস চার্জ রয়েছে, হাইলি ইলেকট্রোফিলিক, মিডিয়ামে তো জল আছে, তো জল ওকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে আমরা একটা ইন্টারমিডিয়েট ভিনাইল অ্যালকোহল পাবো। এই ভিনাইল অ্যালকোহলটা তার মোর স্টেবল করেসপন্ডিং কিটো টটোমারে কনভার্টেড হবে এবং আমরা আমাদের ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাব। তো এটাই হচ্ছে হান্স রুপ যে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানটাকে অপটিমাইজ করেছিলেন, স্টাডি করেছিলেন, এবং তার নামে যে রিয়াকশানটার নাম দেওয়া হয়েছিল সেই রুপ রিঅ্যারেঞ্জমেন্ট। এর যে অল্টারনেটিভ মেকানিজম সেটা আমি এখানে আর বললাম না, সেটা লাইফ সেভারে বলা আছে, সেটা তুমি একবার দেখতে পারো। সেখানে বেসিক্যালি এই অক্সিডেন্টটা দিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করা হয় এবং এখানে প্রোটনেশন করা হয়, তারপর ইপক্সাইড রিং ওপেনিং হয়। এখানে যে ইপক্সাইডটা তৈরি হলো সেই ইপক্সাইড রিং ওপেনিংটা উইল বি ড্রিভেন বাই লস অফ দিস বিটা প্রোটন, অ্যান্ড ইভেনচুয়ালি দ্য থিং উইল টটোমারাইজ টু দ্য ফাইনাল প্রোডাক্ট। আমি খুব ব্রিফলি ওটা বলে দিলাম, কিন্তু ওটার মধ্যে শক্ত কিছু নেই, এটা তুমি স্টাডি করলে বুঝতে পেরে যাবে। গ্রুপ রিঅ্যারেঞ্জমেন্ট হলো? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কি? আমি তোমাকে ভাবার জন্য একটা কোশ্চেন দিই, ঠিক আছে? এইটা ভাবার জন্য কোশ্চেন দিই যে এই বস্তুটার উপরে যদি রুপ রিঅ্যারেঞ্জমেন্ট করো, এর মেকানিজমটা বাড়িতে একটু করে দেখো, যে ইপক্সাইড ইন্টারমিডিয়েট দিয়ে সেটা বেটার এক্সপ্লেন করা যাচ্ছে, নাকি এই যে E9 ইন্টারমিডিয়েট দিয়ে করেছে সেইটা দিয়ে বেটার এক্সপ্লেন করা যাচ্ছে। একবার চিন্তা করে দেখো, দুটো রিয়াক্ট মেকানিজম লিখে সেটা একবার বাড়িতে চেষ্টা করে দেখো। এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, পার্টিকুলারলি এই কোশ্চেনটা তো দেয়ই, এটার মধ্যে ফর্মিক অ্যাসিড দিয়ে হিট করলে কী প্রোডাক্ট হয় জানতে চায় এবং তার মেকানিজম জানতে চায়, তো তার জন্য 1+2 এরকম নাম্বার থাকে। এটা একটা পেট কোশ্চেন, এটা অনেকবার এসছে। আচ্ছা, এরপর যে রিয়াকশানটা এখানে আমি আলোচনা করেছি সেটা অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, তার ফলে এটা তোমার পড়ার দরকার নেই, এটা আসবে না পরীক্ষাতে। যদি কোনো প্রোপারজাইলিক অ্যালকোহল দিয়ে তোমাকে তার সাথে সে ফর এক্সাম্পল একটা ব্রনস্টেড অ্যাসিডের রিয়াকশান দেয়, তাহলে তুমি রুপ রিঅ্যারেঞ্জমেন্টের দিকে চলে যেতে পারো মোটামুটি নির্দ্বিধায়। কিন্তু রুপ রিঅ্যারেঞ্জমেন্টের সঙ্গে একটা কম্পিটিং রিয়াকশান মাঝে মাঝে থাকে, সেটা নাম হচ্ছে মায়ার শুস্টার রিঅ্যারেঞ্জমেন্ট। সেটাতেও একটা প্রোপারজাইলিক অ্যালকোহল নেয়, অনেক সময় সেকেন্ডারি নেয়, অনেক সময় টারশিয়ারি প্রোপারজাইলিক অ্যালকোহল নেয়। এইখানে চিন্তা করে দেখো, এই যে রুপ রিঅ্যারেঞ্জমেন্টটার দিকে যদি তাকাও, তাহলে এটা দেখে খানিকটা মনে হয় যে এই অক্সিজেনটা অ্যাজ ইফ এই কার্বনটা থেকে এই কার্বনটাতে গিয়ে মাইগ্রেট করেছে, অর্থাৎ একটা 1-2 মাইগ্রেশন হয়েছে। মায়া শুস্টার রিঅ্যারেঞ্জমেন্টে কিন্তু একটুখানি অন্যরকম হয়, সেখানে মাইগ্রেশন অফ দি OH, মানে অ্যাপারেন্টলি দ্য মাইগ্রেশন অফ দি OH দেখে মনে হয় যে সেটা 1-3 পজিশনে হয়েছে। যেমন ধরা যাক, আমরা যদি এই কম্পাউন্ডটা নিয়ে তার মধ্যে প্রোটিক কিংবা লুইস অ্যাসিড দিই, চিন্তা করে দেখো এইখান থেকে OH বেরিয়ে গেছে, কিন্তু প্রোডাক্টে এই কার্বনটাতে OH এসছে, মানে OH মানে অক্সিজেন এসছে। তাহলে এই দুটো কার্বন, তো এটা যদি 1 নম্বর হয় তাহলে এটা 3 নম্বর, তাহলে 1-3 মাইগ্রেশন হচ্ছে। এখানেও তাই, এটা যদি 1 নম্বর হয় এটা তাহলে 3 নম্বর, এই জিনিসটার মধ্যে অ্যাসিড দিয়ে হিট করলে 1 থেকে 3-এ গিয়ে মাইগ্রেট করেছে। তাহলে এটা কীভাবে হবে? মায়া শুস্টার রিঅ্যারেঞ্জমেন্টের ইনিশিয়াল স্টেপসগুলো ভেরি সিমিলার টু রুপি রিঅ্যারেঞ্জমেন্ট। রূপে রিঅ্যারেঞ্জমেন্ট বা রুপি রিঅ্যারেঞ্জমেন্ট অনেক রকম উচ্চারণ আছে, সাহেবরা কীরমভাবে উচ্চারণ করে আমরা তো জানি না, তো আমরা ওটাকে রুপ রিঅ্যারেঞ্জমেন্ট বলি। তো এর প্রথমে এই সিস্টেমের মধ্যে তুমি প্রোটন দিয়েছো, বেরিয়ে গেল, প্রোটনেশন হয়ে জল বেরিয়ে গেল,
বেরিয়ে যাওয়ার পরে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এখানেও তাই হয়েছিল, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, বা কার্বোক্যাটায়ন তৈরি না হয়ে বিটা প্রোটনটা লস হয়েছিল, কার্বোক্যাটায়নও তৈরি হতে পারে। তো এবার এই যে ওয়াটার বেরিয়ে গেল এবং তার ফলে যে কার্বোক্যাটায়ন হচ্ছে, চিন্তা করে দেখো এখানে কিন্তু কোনো এই রকম বিটা প্রোটন নেই, তার ফলে ইনাইন ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার কোনো চান্স নেই, ইনাইন ইন্টারমিডিয়েট তৈরি হতে পারছে না, তার ফলে এখানে রূপ রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে মায়া সুষ্টা। মায়া সুষ্টাটা হবে কী করে? সেটা হলো এইখানে প্লাস চার্জ এসছে, পাশে ট্রিপল বন্ড আছে, এই প্লাস চার্জের পাশেই যদি ডাবল বন্ড থাকে তাহলে সেই ক্যাটায়নকে কী বলে? একটা প্লাস চার্জ সি প্লাস, তার পাশেই যদি সি ডাবল বন্ডেড সি থাকে তাহলে সেই কার্বোক্যাটায়নকে কী বলে? ওটা অ্যালাইলিক স্যার। অ্যালাইলিক। এবং তুমি তো জানো যে অ্যালাইল সিস্টেমগুলো SN1 রিয়াকশানে ভালো পার্টিসিপেট করে, কারণ অ্যালাইলিক কার্বোক্যাটায়ন রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে তার পাশে যদি ডাবল বন্ড না থেকে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে প্রোপারজাইলিক কার্বোক্যাটায়ন, সেটাও রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে তার একটা রেজোনেন্স ফর্মে আঁকা যাবে তো। এবং সেই কার্বোক্যাটায়নের ওপরে জল তাহলে অ্যাটাকও করতে পারে, অ্যাটাক করলে তুমি একটা অ্যালিন কম্পাউন্ড পাবে। তুমি অ্যালিন কি পড়ছো এইবারে বোধহয় পড়বে, নাকি আগের সেমিস্টারে পড়ে এসছো অ্যাক্সিয়াল কাইরালিটি? এই সেমিস্টারেই আছে, হ্যাঁ। স্টিরিওকেমিস্ট্রিকে তো 4 টুকরো করে ভেঙে 4টে ডিফারেন্ট সেমিস্টারে গুঁজে দেওয়া হয়েছে। তো তোমাদের দুর্ভাগ্য যে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে পারছো না, কিন্তু কিছু করার নেই। তো এই ধরনের কম্পাউন্ড অ্যালিন এবং এদের স্টিরিওকেমিস্ট্রি এটা তোমরা পরে দেখতে পাবে। তো আপাতত এখানে অ্যালিনটা তৈরি হলো, এই অ্যালিনটার মধ্যে কিন্তু একটা এনল আছে, সেটা দেখা যাচ্ছে। এই মাঝখানে যে কালো গোল্লাটা দিয়েছি, এই ফুটকিটা, এটা কিন্তু একটা কার্বন, কারণ এখানে 3টে কার্বন ছিল, তাই না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, এটা 2 নম্বর কার্বন। 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড, 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড। তো 3 এর মাথায় প্লাস চার্জ আছে, তাহলে জল অ্যাটাক করলো, করে অ্যালিন তৈরি হলো। অ্যালিনের মধ্যে একটা এনল আছে না? তো এনল তো থাকবে না, এনল তো আনস্টেবল। তুমি কিটো এনল টোটোমারিজমে পড়েছো যে স্পেশাল সার্কামস্ট্যান্স ছাড়া এনলকে রাখা যায় না, সেটা টোটোমেরাইজ করে করসপন্ডিং কিটো কম্পাউন্ডে চলে যায়, তাহলে আমার ফাইনাল কম্পাউন্ডটা পেয়ে যাবো। তার মানে এখানে ফর্মালি এই OH-টার 1 নম্বর কার্বন থেকে 3 নম্বর কার্বনে শিফট হলো। ওই একই অক্সিজেন নয়, কারণ এই অক্সিজেনটা জল হয়ে বেরিয়ে গেছিলো, বাইরে থেকে যে জলটা এসছে সেটা এই অক্সিজেনের জল নাও, মানে এই জলটার অক্সিজেন নাও হতে পারে, কিন্তু অক্সিজেনটা এজি ফর্মালি বা রেদার মানে অ্যানাটমিক্যালি সেটা 1 নম্বর থেকে 3 নম্বরে শিফট করলো। আমি আবার বলছি, এই রিয়াকশানটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এবং তোমাদেরকে যখন দেবে তখন এমন প্রোপারজাইলিক অ্যালকোহলই দেবে যার ক্ষেত্রে এই ধরনের বিটা হাইড্রোজেন আছে এবং ইনাইন ইন্টারমিডিয়েট তৈরি করা পসিবল হবে। তো এটা মাথায় রেখো। এটা যদি তুমি পুরোটা স্কিপ করতে চাও তুমি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই স্লাইডটাতে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে কি আমি সামনের দিকে এগোবো? হ্যাঁ স্যার। এরপর যে রিয়াকশানটা আছে সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশানস এভার ডিসকভার্ড ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। The testament to my statement is the awarding of the Nobel Prize in 1979 to the discoverer of this reaction, after whom the reaction itself was named. এরপরে এই নিয়ে বহু কাজ হয়েছে, কিন্তু এই রিয়াকশানটাকে আমরা এই ভদ্রলোকের নামে চিনি, জর্গ উইটিগের নামে। এইটার নাম হচ্ছে উইটিগ রিয়াকশান। 1979-এর নোবেল প্রাইজের কেমিস্ট্রি নোবেল প্রাইজের 2টো পার্ট ছিল। একটা পার্ট তুমি এখন পড়তে যাচ্ছ, আর একটা পার্ট তুমি অলরেডি পড়ে ফেলেছো। কেউ কি জানো যে 1979-এর নোবেল প্রাইজের সেকেন্ড হাফ যেটা, সেটা মানে আরেকটা হাফ যেটা, সেটা কাকে দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল? সেটা তুমি অর্গ্যানিক কেমিস্ট্রিতেই পড়েছো, এবং ঠিক তার আগে এই আগের সেমিস্টারটাতেই পড়েছো, এবং তখন আমি বলেছিলাম তার কথা। তুমি হাইড্রোবোরেশন পড়েছো না?
হ্যাঁ স্যার, কোথায় পড়েছো? কোন কোন চ্যাপ্টারে পড়েছো? অ্যাডিশনে পড়েছিলাম। কার এডিশন? ব্রোমিন হাইড্রোবোরেশনে তো ব্রোমিন অ্যাডিশন হয়ে অ্যালকোহল তৈরি হয়েছিল। কি একটা ব্রোমিন এডিশন হয়ে? সরি সরি স্যার, বোরন বোরন। আরে কার ওপরে এডিশনটা হয়েছিল? এডিশনটা স্যার কার অ্যালকিন ওপরে হয়েছিল? সিস্টেমের উপর স্যার। স্যার অলিফিন, অ্যালকিনের ওপরে হয়েছিল। কার্বন কার্বন ডাবল বন্ড থেকে রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাভয়েড করে সো কল্ড অ্যান্টি মার্কভনিকভ অ্যালকোহল তৈরি করার টেকনিক ছিল ওটা। তারপরে তো আমরা আরও দেখেছি যে ওটা অ্যালকাইনের ওপরেও হতে পারে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমরা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশনের আন্ডারে ওই জিনিসটাকে পড়েছিলাম। বেসিক্যালি একটা বোরন হাইড্রোজেন বন্ডের কনসার্টেড এডিশন অ্যাক্রস কার্বন কার্বন ডাবল বন্ড। মনে আছে? কিছু তো মনে থাকা উচিত। ওই কাজটার সাথে ওই কাজটার জন্য হার্বার্ট ব্রাউনকে নোবেল প্রাইজ দেওয়া হয়, এইচ.সি. ব্রাউনকে, যিনি অর্গানো বোরেনের স্টলওয়ার্ট। আর এই ভদ্রলোক, এই জর্জ উইটিগ, ইনি যে এলিমেন্টটাকে নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে ফসফরাস। এনার রিয়াকশনটা ইনভলভ করে একটা কার্বনিল কম্পাউন্ডকে, যে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, লাইক বেঞ্জোফেনল, এবং তার সাথে তিনি নিয়েছিলেন এটা ফসফরাস ইলিড বলে একটা জিনিসকে। এবার ইলিড জিনিসটা কি? ইলিডের ইউপ্যাক ডেফিনেশন এখানে লেখা আছে, আমি পড়ছি, তুমি দেখ। কম্পাউন্ডস ইন হুইচ অ্যান অ্যানায়নিক সাইট ওয়াই মাইনাস, এখানে তো অ্যানায়নিক সাইট কিছু চোখেই পড়ছে না, এনিওয়ে, হুইচ ওয়াজ অরিজিনালি, যখন ডেফিনেশনটা দেওয়া হয়েছিল তখন ধরা হতো যে অ্যানায়নিক কার্বন, কিন্তু না, এখন সেটা অন্য আদার অ্যাটমসকেও ইনক্লুড করে। দ্যাট অ্যানায়নিক সাইড Y মাইনাস ইট অ্যাটাচড ডিরেক্টলি টু আ হেটেরোঅ্যাটম X প্লাস। হেটেরোঅ্যাটম একটা আছে এখানে ফসফরাস, কিন্তু তার মধ্যে তো প্লাস চার্জ কিছু দেখছি না। ইউজুয়ালি নাইট্রোজেন, ফসফরাস আর সালফার, হুইচ ক্যারিজ এ ফর্মাল পজিটিভ চার্জ, অর্থাৎ একটা কার্বন মাইনাস, সেটা একটা নাইট্রোজেন অথবা ফসফরাস অথবা সালফারের ওপরে সঙ্গে অ্যাটাচ থাকবে এবং সেই হেটেরোঅ্যাটমের ওপরে একটা পজিটিভ চার্জ থাকবে। তাহলে এখানে তো কিছুই দেখতে পেলাম না। অ্যাকচুয়ালি ইলিডের দুটো ফর্ম হয়। যে ফর্মটা আমি এখানে লিখেছি সেটা হলো কোভ্যালেন্ট ফর্ম, আর একটা আয়নিক ফর্ম হয়। এই ডেসক্রিপশনে যে আয়নিক ফর্মটা দিয়েছে সেই আয়নিক ফর্মটা হচ্ছে এইটা। এই দেখো, অ্যানায়নিক কার্বন, কার্বন আয়ন অ্যাটাচ টু হেটেরোঅ্যাটম হুইচ বিয়ার্স অর ক্যারিজ এ ফর্মাল পজিটিভ চার্জ। এই ইলিড শব্দটা IDE দিয়ে শেষ হয়। এটাকে আয়নিক নেচারটা বোঝানোর জন্য এটাকে বলা হয় ইলিড, লাইক হ্যালাইড। আর এই ফর্মটা যেটা আমি এখানে এঁকেছি সেটার নাম হচ্ছে, সেটাকে ফর্মালি বলতে গেলে এটাকে বলা হয় ইলিন, অ্যাজ ইফ সেটা একটা অ্যালকিনের মতো, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ডের বদলে একটা কার্বন ফসফরাস ডাবল বন্ড আছে। আমাদের ফসফরাস যেহেতু নিজের অক্টেট এক্সপ্যান্ড করতে পারে, কারণ তার লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই আমরা এখানে কার্বন ফসফরাস ডাবল বন্ড দিয়ে ইলিন স্ট্রাকচারটা আঁকতে পারি। তাহলে ইলিডের ডেফিনেশন বুঝতে পারলে কাকে বলে ইলিড? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেই ইলিডের সাথে যদি আমি কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশান করি তাহলে একটা রিমার্কেবল জিনিস হয়। এখানে যে অক্সিজেনটা আছে, যে নাকি প্রাণপণে একে আঁকড়ে ধরে বসে থাকতে চায়, স্মুথলি কার্বনের হাত ছেড়ে দিয়ে ফসফরাসের কোলে গিয়ে উঠে পড়ে, এবং ফসফরাসের উপরে যে কার্বনায়ন পার্টটা ছিল সেটা কার্বনিল কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড দিয়ে জুড়ে যায়। অর্থাৎ আমি একটা কিটোন থেকে অ্যালকিন বানাতে পারি। ওই অক্সিজেনকে আমি ফসফরাস দিয়ে টেনে বার করে নিতে পারি। অ্যালকিন তৈরি করার ওয়ান অফ দ্য মোস্ট রোবাস্ট টেকনিক হচ্ছে এই ভিটিক রিয়াকশন। এটাকে অনেকে ভিটিক অলিফিনেশনও বলে। অলিফিন তৈরি হয় সেই জন্য বলে অলিফিনেশন। বোঝা গেল রিয়াকশনটার গল্পটা বোঝা গেল যে কী হবে? হ্যাঁ স্যার। এবার এটা জানতে হবে যে এগুলো হচ্ছে কীভাবে, সেটা তো আমাদের জানা দরকার, মেকানিজমটা জানতে হবে। তার আগে জানতে হবে যে এই ইলিড বস্তুটাকে বানায় কী করে। তো প্রথমে আমরা প্রিপারেশন অফ ফসফোনিয়াম ইলিডসটাকে দেখছি।
ফসফোনিয়াম ইলিড বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে ট্রাইফিনাইল ফসফিন। এটা আমরা বানাবো না, এটা আমরা বাজার থেকে কিনে নেব বা ধরে নেব আমাদের ল্যাবরেটরিতে আছে। তার সাথে আমি একটা অ্যালকিল হ্যালাইডের বা অ্যালকিল টসাইলেটের রিয়াকশান করছি, যেখানে কার্বনটার উপরে একটা লিভিং গ্রুপ আছে এবং আই এম ডিমান্ডিং অ্যান SN2 রিয়াকশান। সো এই সেন্টারটার নেচার কীরকম হওয়া উচিত? ইলেকট্রোফিলিক স্যার। না, ইলেকট্রোফিলিক তো অতি অবশ্যই, সে তো টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড নিলে সেটাও, সেই কার্বনটাও তো ইলেকট্রোফিলিক, কিন্তু টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড নিলে কি এই রিয়াকশানটা হবে? না স্যার, না। কেন হবে না? ওই হিন্ড্রান্স হয়ে যাবে স্যার এটা। কারণ SN2 রিয়াকশানের স্টেরিক হিন্ড্রেন্স SN2 রিয়াকশানের প্রাইমারি ডিমান্ড হচ্ছে যে আমি যে কার্বনে অ্যাটাকটা করতে যাচ্ছি নিউক্লিওফাইল দিয়ে, প্রথমত নিউক্লিওফাইলটা একটু ছিমছাম হলে ভালো হয়। এখানে নিউক্লিওফাইলটা মোটেও ছিমছাম নয়, যথেষ্ট বাল্কি। তো সে অ্যাটাক করছে, 3খানা ফিনাইল নিয়ে সে আসছে, তাহলে আমার সেন্টারটাকে অ্যাটলিস্ট প্রাইমারি বা সেকেন্ডারি হতে হবে, টার্সিয়ারি সেন্টার হলে কিন্তু হবে না। এবং এই জায়গা থেকে কোশ্চেন আসে, তোমাকে দেখাচ্ছি আমি। তাহলে SN2 রিয়াকশান হলে এখানটায় একটা ফসফোনিয়াম সল্ট তৈরি হবে। যদি এখানটায় সাপোজ CH3I থাকে, মিথাইল আয়োডাইড থাকে, তাহলে এই জায়গাটাতে CH3 PPH3 প্লাস I মাইনাস তৈরি হবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এর উপরে একখানা হাইড্রোজেন তো নিশ্চয়ই আছে, কারণ এটা তো যেহেতু মিনিমাম সেকেন্ডারি ছিল অথবা প্রাইমারি ছিল, তাহলে একটা হাইড্রোজেন তো মিনিমাম আছেই, দুটোও থাকতে পারে, বা মিথাইল হলে 3টেও থাকতে পারে। তো এই কম্পাউন্ডটার পিকে ভ্যালু ইন DMSO ইজ 22.6, which means that for a carbon hydrogen bond this is unusually acidic। এবং সেটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং নয়, তার কারণ এই কার্বনের ওপরে নেগেটিভ চার্জ যদি প্লেস করা হয়, অর্থাৎ এই জাতীয় কোনো একটা কম্পাউন্ড যদি আমরা পাই, তাহলে প্রথমত ফসফরাস তো খানিকটা ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় অলরেডি ফর্মাল পজিটিভ চার্জ আছে, তাহলে -I এফেক্ট তো নিশ্চয়ই কাজ করবে। এবং ফসফরাস যেহেতু নিজের অক্টেট এক্সপ্যান্ড করতে পারে, তাই আমরা ইলিন ফর্মের মতো একটা জিনিস আঁকতে পারি। তার মানে কনজুগেট বেস, যেটা এই ফসফোনিয়াম সল্টের কনজুগেট বেস, সেটা স্টেবিলাইজড হলো তো। হ্যাঁ স্যার। ওকে, আর তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে বস্তুটা, যে কার্বনটা ইলেকট্রোফিলিক ছিল, যার উপরে SN2 করছিলে, SN2 করার পরে আর একটা স্টেপ পরেই তার নেচার পুরো চেঞ্জ হয়ে গিয়ে তার পোলারিটি চেঞ্জ হয়ে গেল, সেটা দেখতে পেলে? ওটা মাইনাস হয়ে গেছে। আমপোলাং হয়নি? হয়েছে তো, ডেফিনেটলি হয়েছে আমপোলাং। এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখো, CH3Br। এটা CH3I নিয়ে প্রবাবলি কাজ করবে, কারণ CH3Br তো রুম টেম্পারেচারে গ্যাস। CH3I তার বয়লিং পয়েন্টই হচ্ছে 42 ডিগ্রি। তো CH3I নিয়ে কাজ করলে অপারেশনালি সিম্পল, নাহলে অনেক ঠান্ডা ঠান্ডা করে কাজ করতে হয়। তো ট্রাইফিনাইল ফসফিনের সাথে রিয়াকশন হয়েছে, ফসফোনিয়াম সল্ট তৈরি হয়েছে, তারপর তার মধ্যে ফিনাইল লিথিয়াম দিয়েছি। ফিনাইল লিথিয়াম মানে PH মাইনাস Li প্লাস, যথেষ্ট বেসিক। তাহলে এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তৈরি করলো ফসফোনিয়াম ইলিড। আমি এখানে ইলিড ফর্মটা লিখেছি, আমি চাইলে এখানে ইলিন ফর্মটাও লিখতে পারতাম। তার সাথে যদি সাইক্লোহেক্সানের রিয়াকশান করো, সাইক্লোহেক্সানোনের রিয়াকশান করো, অ্যানাটমি ওয়াইজ এই অক্সিজেনটা চলে যাবে, এই অক্সিজেন গিয়ে জুড়ে যাবে ট্রাইফিনাইল ফসফিনের PH3Pর সঙ্গে, তার মানে তৈরি হয়ে যাবে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। তাহলে এই পার্টে পড়ে রইল একটা কার্বন, আর এইদিকে পড়ে রইল একটা CH2, তাদের মাঝখানে ডাবল বন্ড তৈরি করে দাও, মিথিলিন সাইক্লোহেক্সেন। বোঝা গেল না? হ্যাঁ স্যার। তারপরের এক্সাম্পলটা দেখো, 1 ব্রোমো সাইক্লোপেন্টেন বা ব্রোমোসাইক্লোপেন্টেন বা সাইক্লোপেন্টাইল ব্রোমাইড, তার সঙ্গে ট্রাইফিনাইল ফসফিনের রিয়াকশন হয়েছে, SN2 রিয়াকশান, করেসপন্ডিং ফসফোনিয়াম সল্ট। এখানে একটা হাইড্রোজেন আছে, সেটাকে বিউটাইল লিথিয়াম দিয়েছি। বিউটাইল লিথিয়াম মানে ভাবা যায় বিউটাইল মাইনাস, মানে CH4H9 মাইনাস আর Li প্লাস। তো এই প্রোটনটাকে খেয়ে আমার ফসফোনিয়াম ইলিড তৈরি হলো। এবার বেঞ্জাল ডিহাইডের সাথে রিয়াকশন হচ্ছে, বেঞ্জাল ডিহাইডের সাথে রিয়াকশন হলে কী হবে? এইখান থেকে বের করে দাও ট্রাইফিনাইল ফসফিনকে, তার সাথে জুড়ে দাও অক্সিজেনকে, তাহলে তৈরি করে দাও ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। এই কার্বন আর এই কার্বনের মাঝখানে ডাবল বন্ড তৈরি করে দাও। এখনও পর্যন্ত যে কটা এক্সাম্পল দেখেছি সেখানে কিন্তু কোনো ইজেডের গল্প নেই, অর্থাৎ আমার একটা দিক সিমেট্রিক্যাল, অলিফিনের একটা দিক বা দুটো দিকই সিমেট্রিক্যাল, তার ফলে সেখানে কোনো ইজেড স্ট্রাকচার তৈরি হচ্ছে না। ইজেড স্ট্রাকচার যদি তৈরি হয় তখন আমাকে কিন্তু ভাবতে হবে। এবার তোমাকে যে কোশ্চেনটি দেবে এখান থেকে বা দিতে পারে, সেটা হলো এইরকম একটা কম্পাউন্ড দিয়ে বললো যে একটা প্রপোজাল দাও, ভিটিক রিয়াকশান দিয়ে এটা তৈরি করব।
অ্যাটলিস্ট দুটোভাবে এটাকে তৈরি করা যায়, দুটো পাথওয়েকে হাইলাইট করো বা বোঝাও কীভাবে তৈরি করবো, স্টার্টিং মেটেরিয়াল কী হবে না হবে, এবং এদের মধ্যে একটা আনডাউটেডলি অন্যটার থেকে বেটার, কোনটা বেটার এবং কেন সেটাকে এক্সপ্লেন করো। তো আমাদের এখানে তখন রেট্রোসিনথেসিস ভাবা ছাড়া কোনো উপায় নেই। রেট্রোসিনথেসিস ভাবার জন্য আমরা মলিকিউলটার দিকে তাকাবো এবং কার্বন কার্বন ডাবল বন্ডটাকে আইডেন্টিফাই করবো এবং মাঝখান দিয়ে মেন্টালি এটাকে কেটে ফেলবো। কেটে ফেলে আমাদের দুটো ফ্র্যাগমেন্ট বেরোবে, একদিকে বেরোচ্ছে সাইক্লোপেন্টাইল একটা ফ্র্যাগমেন্ট, আরেকদিকে বেরোচ্ছে এই একটা ফিনাইল কার্বন হাইড্রোজেন ফ্র্যাগমেন্ট। তাহলে আমি দুভাবে ভাবতে পারি, একটা ভাবতে পারি যে এই লেফট হ্যান্ড সাইডের ফ্র্যাগমেন্টটা এটা ভিটিগ রিয়েজেন্ট থেকে এসছে, অর্থাৎ এই ফসফোনিয়া মিলিটটা থেকে এসছে। আরেকটা ভাবতে পারি যে তার সেই ক্ষেত্রে আমার অ্যালডিহাইড, আমার কার্বনিল কম্পাউন্ডটা যেটা লাগবে সেটা হচ্ছে PH অর্থাৎ বেঞ্জালডিহাইড। রাইট সাইড ফ্র্যাগমেন্টটা আমাদের সেক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ড থেকে এসছে। আরেকটা ভাবা যায়, উল্টোটাও ভাবা যায়, সেটা হচ্ছে রাইট সাইড ফ্র্যাগমেন্টটা এসেছে ভিটিক রিয়েজেন্ট থেকে, অর্থাৎ ভিটিক রিয়েজেন্টের স্ট্রাকচারটা ছিল এরকম যে ফিনাইল, তার পাশে কার্বন, তার গায়ে হাইড্রোজেন, সেই কার্বনের সাথে আছে PPH3+ এবং ওই কার্বনটার উপরে আছে মাইনাস। আর আমার সেক্ষেত্রে আমার কিটোন কম্পাউন্ডটা কী হবে? কিটোন কম্পাউন্ডটা কী হবে? তাহলে ওটা সাইক্লোপেন্টানন। সাইক্লোপেন্টানন লাগবে, তার মানে দুটো হতে পারে। তাহলে দেখো এখানে আমাদের যে মিথিলিন সাইক্লোহেক্সেনকে আমরা ডিসকানেক্ট করছি, একবার আমরা করছি ডিসকানেকশন এ, সেখানে আমরা এই কার্বনটাকে কার্বনিল কার্বন বানালাম আর এই কার্বনটাকে বানালাম ভিটিক রিয়েজেন্টের কার্বন, রাইট? এটা কোত্থেকে আসবে? ডেফিনেটলি CH3I বা CH3Br এর সঙ্গে PPH3 রিয়াকশান করার পরে ডিপ্রোটনেশন করে আসবে, তাই তো আসবে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ যদি বলে যে না আমি এই কার্বনটাকে ভিটিক রিয়েজেন্ট থেকে আনবো না, আমি এই কার্বনটাকে কার্বনিল থেকে আনবো, তাহলে এই কার্বনটা যদি কার্বনিল কার্বনের পার্ট হয়, এটা যদি কার্বনিল কার্বন হয়, তাহলে করসপন্ডিং কম্পাউন্ডটা কি? ফর্মালডিহাইড না? তাই তো নাকি? কি হলো, বুঝতে পারছো না? হ্যাঁ এই স্যার, করে দেখাবো? আর তো কারো কোনো সারা শব্দও নেই দেখি। তোমাকে কি বলেছে? তোমাকে এইটা বলেছে, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটাকে CH2 করে দিই। তো তুমি বলছো যে আমি এরম করে কাটবো, কাটো, কোনো অসুবিধে নেই। একবার তুমি বললে আমি এই পার্টটাকে এখান থেকে আনবো, ডাবল বন্ড অক্সিজেন করে দেবো, আর এই পার্টটাকে আনবো এর থেকে। তাহলে এটা একটা কম্বিনেশন, এটা রং করে দিই, এটা লাল কম্বিনেশন। আর আরেকটা কম্বিনেশন হচ্ছে এই পার্টটাকে ভিটিক রিয়েজেন্ট থেকে আনো। কি হলো? তাহলে সেক্ষেত্রে আমার কার্বনিল পার্টটা কী হবে? ফর্মালডিহাইড। এটা হবে না? এটা হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার ভাবো, সাইক্লোহেক্সানন তো পাওয়াই যায়, ফর্মালডিহাইডও পাওয়া যায়, তার মানে চয়েসটা হচ্ছে বেসিক্যালি এই দুটোকে তৈরি করা, যেটা তৈরি করা ইজি হবে, হয় এটা লাগবে নাহলে এটা লাগবে। এই দুটোর মধ্যে যেটা তৈরি করা ইজি হবে সেটাই, সেই পাথওয়েটাই বেটার। এটা কোত্থেকে আসবে? এটা ডেফিনেটলি এখান থেকে এসেছিল। বাক্সটাও কপি হয়ে যাচ্ছে, এটাকে সিঙ্গেল বন্ড করে দিই, এর মাথায় প্লাস চার্জ দিয়ে দিই, তাহলেই হয়ে গেল। এটাকে ডিপ্রোটনেট করে ওটা হবে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এটা কোত্থেকে আসবে? এটাকে সিঙ্গেল বন্ড করে দিই, এর মাথায় প্লাস চার্জ দিয়ে দিই। ও বাবা, এবার দেখি অটো কারেক্ট করছে না তো, যাই হোক, এনিওয়ে, তাই তো?
এখানে একটা হাইড্রোজেন আসবে অবভিয়াসলি, কারণ আমি হাইড্রোজেনটা তো তখন আঁকিনি, তখন তো ওখানটা ডাবল বন্ড ছিল। এই হাইড্রোজেনটা, তাহলে এবার বলো যে এ কোত্থেকে এসছে? এ এসছে এর থেকে আর CH3I থেকে, তাই তো? তাদের SN2 রিয়াকশানে হবে তো এটা। আর এ কোত্থেকে এসছে? এ কোত্থেকে এসছে গো? ব্রোমিন বায়োডিন হোয়াট এভার, আর তার সাথে PPH3 রিয়াকশান। অধিকাংশ লোকের তো কোনো সারা শব্দই নেই, আদৌ কিছু বুঝছে কিনা কে জানে। তো কোনটা বেটার? আমার তো এইটা লাগবে। কোনটা বেটার? আমি চাই যে এইটা হোক। মিথাইল আয়োডাইডটা ভালো হবে। হ্যাঁ, তার মানে কোন পাথওয়েটা বেটার? এই পাথওয়েটা বেটার না? হ্যাঁ স্যার। কোনটা বলো তো? এই যে এইটা, এটা বেটার না? হ্যাঁ স্যার। এইটাই দেবে তোমাকে কোশ্চেন, এইসবই কোশ্চেন দেবে তোমার। আজকে কত তারিখ? 30 তারিখ, সেভ করে রাখি। এইসবই কোশ্চেন দেবে, কি বুঝলে? বুঝেছো? এইটাই দেবে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটাও স্যার, এটা বুঝেছি। এটাই দিয়ে দিতে পারে হয়তো, এটাই দেয় জেনারেলি। তো এইগুলো তো না পারলে তো হবে না, এগুলো পারতে হবে। আচ্ছা, এরপরে আমি কটা কথা বলছি, এগুলো স্ট্রিক্টলি মেবি সিলেবাসে আছে, মেবি সিলেবাসে নেই, আই আই ডোন্ট নো। দিয়ে দিতে পারে, কারণ উইটিক রিয়াকশন বা উইটিক অলিফিনেশন তো লেখা আছে। উইটিক রিয়াকশনের অ্যাকচুয়ালি ভাস্ট লিটারেচার আছে, তার মধ্যে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা একটা দুটো জেনারেলাইজড কনসেপ্ট একটুখানি দেখে রাখবো। ইলিডের আবার দুরকম ভাগ হয়, একটা হচ্ছে স্টেবিলাইজড ইলিড আর একটা হচ্ছে নন স্টেবিলাইজড ইলিড। স্টেবিলাইজড ইলিড মানে এই যে কার্বন আয়নটা যেটাকে PPH3+ স্টেবিলাইজ করে রাখছিল, মানে সেই জন্যই তো ওখানে রিলেটিভলি স্টেবল না হলে আর ওখানে ডিপ্রোটেশনটা হচ্ছে কেন? কনজুগেট বেসটা কোনোভাবে স্টেবল, তার আবার ফার্দার স্টেবিলাইজেশন পসিবল। এখানটায় যদি সে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে লাইক এক্স, সেটা একটা কিটো হতে পারে, সেটা একটা একটা সালফেট টাইপের গ্রুপ হতে পারে, অ্যালকিল সালফেট টাইপের গ্রুপ হতে পারে, এখানটায় একটা অ্যারাইল গ্রুপ থাকতে পারে। এই ধরনের গ্রুপ যদি থাকে, যেমন তুমি সে পড়েছিল না টসাইলেটের যেরকম একটা OTS-এর যে TS গ্রুপটা, সেই রকম গ্রুপ যদি থাকে, যেখানে কার্বনটা সরাসরি কার্বনের পাশেই সালফার আছে, সেই সালফারের উপর ডাবল বন্ড অক্সিজেন আছে, তাহলে কার্বন সালফারকে ইলেকট্রন দিল, সালফার অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিল, রেজোনেন্স স্টেবিলাইজড। তো এইরকম বস্তু যদি থাকে তাহলে তাকে বলে স্টেবিলাইজড ইলিড। আর যদি ওসব কিছুই না থাকে, আর যদি অ্যালকিল গ্রুপ হয়, তাহলে তাকে বলে নন স্টেবিলাইজড ইলিড। তো তাতে আমাদের কি, আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে স্টেবিলাইজড ইলিড দিয়ে যদি রিয়াকশান করো এবং সেখানে যদি দেখা যায় যে তোমার কার্বনিল কম্পাউন্ডটা সিমেট্রিক্যাল নয়, অর্থাৎ সেখানে অ্যালকিনটা জেড অ্যালকিন ই অ্যালকিন দুটোই হতে পারে, তাহলে স্টেবিলাইজড ইলিড দিয়ে রিয়াকশান করলে ই অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হয়। আর নন স্টেবিলাইজড ইলিড দিয়ে ওই একই কার্বনিলের উপর রিয়াকশান করলে জেড অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, এই দেখো একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটাতে আমরা যে ইলিডটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই ইলিড, এটা স্টেবিলাইজড না নন স্টেবিলাইজড? নন স্টেবিলাইজড। হ্যাঁ, অ্যালকিল গ্রুপ আছে। এবং আমি যে কার্বনিল কম্পাউন্ডটা ব্যবহার করছি সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড, যার দুটো এন্ড সিমেট্রিক্যাল নয়। তাহলে আমার যে অ্যালকিনটা তৈরি হবে সেটা হয় এটা হবে, এটা জেড অ্যালকিন, আর তা নাহলে তার ডায়াস্টেরিওআইসোমার হতে পারে, অর্থাৎ যেখানে মিথাইলটা ফিনাইলের উল্টো দিকে আছে। 87% প্রোডাক্ট হচ্ছে জেড। তার মানে কী বলেছিল যে নন স্টেবিলাইজ ইলিড নিলে জেড অ্যালকিন মেজর প্রোডাক্ট। আচ্ছা, ওই একই অ্যালডিহাইডের সাথে যদি আমার একটুখানি যদি আবার চেঞ্জ করে দিই আমার ইলিডটাকে, এখানে যদি মিথাইলের ওদের ফিনাইল থাকে, তাহলে নন স্টেবিলাইজ থাকে, সেটা স্টেবিলাইজড হয়ে গেল তো। বা সে ফর এক্সাম্পল এখানটায় যদি CO2 থাকে, তাহলে তো স্টেবিলাইজড হয়ে গেল, তাই না? হ্যাঁ ডায়াস্ট্রিও সিলেক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ
বোঝা গেল না ঠিক আছে? সো আমাদের এখানে একটা ডায়াস্টিরিও সিলেক্টিভিটি, একটা স্টিরিও সিলেক্টিভিটির গল্প আছে। এগুলো কেন হচ্ছে, কী ব্যাপার, সেগুলো আমরা খুব বেশি ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু পরীক্ষাতে যদি ধরো এই কম্পাউন্ডটা দিয়ে আর এই কম্পাউন্ডটা দিয়ে এটা দিয়ে তোমাকে যদি রিয়াকশান করতে দেয়, আইডিয়ালি স্পিকিং তুমি যেডি যাই লেখো না কেন তোমায় নাম্বার দিয়ে দেওয়া উচিত, কারণ তোমার লেভেলে অত ডিটেলড এক্সপ্লানেশন মে বি নট রিকোয়ার্ড, মেবি, বাট দ্যাটস মাই ওপিনিয়ন অনলি। কেউ বলতেই পারে যে না, এটা ওদের জানা উচিত। তো ইনফরমেশনটা থাকলে অন্তত তুমি প্রোডাক্টটা ঠিকঠাক করে লিখতে পারবে। কারণ প্রোডাক্টে যদি সত্যিই বলে যে জেড না লিখলে নাম্বার দেওয়া যাবে না, তাহলে ওই নাম্বারটা তুমি পেয়ে যাবে। এক্সপ্লেনেশন হয়তো চাইছে না, কিন্তু প্রোডাক্টটা জেড না লিখলে হবে না, এটুকু বলতেই পারে যে এই ইনফরমেশনটা তো থাকা উচিত। এবার হচ্ছে একটা কেমো সিলেক্টিভিটি। এই যে ফসফরাসিলিড, এটা তো বেসিক্যালি একটা কার্বন আয়ন, তাহলে তার সাথে তো ইলেকট্রোফিলিক কার্বনের সব রিয়াকশান হওয়ার কথা। এবার কার্বন আয়ন কিন্তু যেহেতু পাশে ওই ফসফরাস আছে, স্টেবিলাইজ করে রাখছে ওকে, সেই জন্য ও খুব হাইলি ইলেকট্রোফিলিক কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে। যেমন অ্যালডিহাইডের সাথে ভীষণ ফাস্ট রিয়াকশন করে, কিটোনের সাথে রিয়াকশন করে কিন্তু একটু স্লো করে। এস্টার, অ্যামাইড, এই জাতীয় অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, যেগুলো নাকি সত্যি কথা বলতে রেজোনেন্স স্টেবিলাইজ, কারণ ওই কার্বনিলগুলোর পাশে ডোনার গ্রুপস আছে, লাইক এস্টারের ক্ষেত্রে ওআর গ্রুপ আছে, অ্যামাইডের ক্ষেত্রে NR2 গ্রুপ আছে। তাদের যদি রিয়াকশান করানো হয় তো তাহলে তারা ইনট্যাক্ট থেকে যায়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আমি এখানে একটা নন স্টেবিলাইজড ইলিড নিয়েছি। নন স্টেবিলাইজড ইলিড কী করে বুঝলাম? এখানে প্রোপাইল গ্রুপ আছে, কিন্তু ফিনাইল না। প্রোপাইল মানে হচ্ছে অ্যালকিল, তারপরে নন স্টেবিলাইজড ইলিড। অ্যালডিহাইডের সাথে রিয়াকশন হচ্ছে লং চেন অ্যালডিহাইড, এখানে 7খানা CH2 গ্রুপ আছে। দ্যাটস নট ইম্পর্টেন্ট। এখানে একটা ওএসি আছে। ওএসি মানে কি? অ্যাসিটেট। ওএসি মানে অ্যাসিটেট, মানে OCOCH3 না? সেখানেও তো একটা কার্বনিল আছে, তাই না? হ্যাঁ স্যার। ওকে কিন্তু অ্যাটাক করছে না, কারণ তুমি নিশ্চয়ই এটা বোঝো যে এইটা অ্যালডিহাইড আর এখানে যে OCOCH3 আছে সেটা হচ্ছে এস্টার। তার মানে ওই এস্টারের কার্বনিলের পাশে এই অক্সিজেনটা আছে, যেটা নাকি প্লাস আর এফেক্ট শো করছে, এবং তার ফলে ওই এস্টারটার ইলেকট্রোফিলিসিটি অ্যালডিহাইডের ইলেকট্রোফিলিসিটির থেকে বহুগুণ কম। তো দেখো সুন্দর এখানটায় রিয়াকশন করেছে, এখানে কিচ্ছু করেনি। এবং তুমি এক্সপেক্ট করবে যে জেড অ্যালকিন হবে, তার কারণ এখানে নন স্টেবিলাইজড ইলিড আছে, তো 98% জেড হচ্ছে। স্যার এটা আরেকবার বলবেন? কোনটা? ওই যে ওই অ্যাসিডেটের কার্বনিলটাকে ওই অ্যাটাক করবে না। অ্যাসিটেটের কার্বনিলটা কীরকম দেখতে? এরম দেখতে তো অ্যাসিটেটের কার্বনিল। এই তো অ্যাসিটেট। হ্যাঁ স্যার। তা এই রেজোনেন্স আঁকা যায়? এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে তুমি রেজোনেন্স আঁকতে পারো? এটা আঁকা যায় না? হ্যাঁ স্যার। তো কম্পেয়ার দ্যাট সিচুয়েশন উইথ something like this. This is an aldehyde and you do not have any kind of donation like this. তো এই দুটো কার্বনের মধ্যে এই কার্বনটা আর এই কার্বনটা, এটাকে লাল করে দিই, এটাকে নীল করে দিই। কোনটা মোর ইলেকট্রোফিলিক বলে তোমার মনে হয় বলো? মানে বাইরে থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক করা কার জন্য ইজি? বাইরে থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক মানে এরকম করে কেউ একটা অ্যাটাক করবে, তো কোথায় ইলেকট্রোফিলিসিটি বেশি হবে? ইলেকট্রন পাওয়ার খিদে কোথায় বেশি? স্যার সেকেন্ডটার। নীলটায়। কারণ লাল কার্বনিল কার্বনটার ইলেকট্রনের খিদে তো পাশের অক্সিজেনই অনেকটা খাইয়ে দিচ্ছে ওকে, তাহলে আর ও বাইরে থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক এনকারেজ করবে কেন? করবে না। আরও বেটার হচ্ছে যদি তুমি এরকম কিছু নাও, মানে ইলেকট্রোফিলিসিটি দেখো তো, বলার চেষ্টা করো দেখি যে এবার ইলেকট্রোফিলিসিটিটা কী হবে। এদের ইলেকট্রোফিলিসিটি কী হবে? অ্যামাইডের ইলেকট্রোফিলিসিটি কি এস্টারের থেকে বেশি হবে না কম হবে? কী হবে? কী হবে? স্যার বেশি হবে, কারণ কি নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেশন ক্ষমতা। নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেশন ক্ষমতা যদি বেশি হয় তাহলে ইলেকট্রোফিলিসিটি বেশি হবে? না, মানে ইলেকট্রোফিলিসিটি কম হবে। ইলেকট্রোফিলিসিটি কম হওয়ার কথা না,
পিঙ্ক কালারের যে অ্যামাইডটা আমি এঁকেছি, পিঙ্ক যে কার্বনিলটা আছে, সেটার ইলেকট্রোফিলিসিটি এই তিনটে কার্বনের মধ্যে সব থেকে কম হবে। ডোনেশন যত ভালো হবে পাশেরটার ডোনেশন যত ভালো হবে, যে কারণে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অ্যালডিহাইড মাচ মোর ইলেকট্রোফিলিক। শুধু স্টেরিক তো নয়, ইলেকট্রনিক ফ্যাক্টরও তো আছে। কারণ অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন একটা অ্যালকিল মেবি, আর কিটোনে দুটোই হচ্ছে অ্যালকিল। তো অ্যালকিলের তো প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন আছে, তাই কার্বনের ইলেকট্রোফিলিসিটি কিটোনে কম হবে, অ্যালডিহাইডে বেশি হবে। কি অমরিক, তুমি বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি এবার। তো দেখো এখানে আরেকটা কম্পাউন্ড দিয়েছে, এখানে নাইট্রোজেন মানে এখানে একটা এনএন ডাবল বন্ড আছে, এখানে নাইট্রো আছে, এগুলো সবই প্রবাবলি রিয়াকশন করে ফেলতে পারে, কিন্তু কিছুই রিয়াকশন করছে না, জাস্ট এই কার্বনিল অ্যালডিহাইডটা রিয়াকশন করছে। এবার এর মেকানিজমটা আমাকে দেখতে হবে। মেকানিজম নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক আছে। প্রথমে যে মেকানিজমটা বলেছিল সেটা হচ্ছে যে প্রথমে এই কার্বন আয়নটা নিউক্লিওফিলিক অ্যাটাক করে, সেখানে একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয় যেটার নাম হচ্ছে বিটেন। বিটেনের ডেফিনেশন হচ্ছে ওভারঅল নিউট্রাল মলিকিউল, কিন্তু সেখানে চার্জ সেপারেশন আছে। একটা ওনিয়াম অ্যাটম আছে, আচ্ছা ওনিয়াম সেন্টারটা হচ্ছে এইটা, এখানে ফসফোনিয়াম। সেই ওনিয়ামের ওপরে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না, এখানে নেই, তিনখানা ফিনাইল আর একটা অ্যালকিল টাইপের গ্রুপ আছে। এবং অ্যানায়নিক অ্যাটম যেটা অক্সিজেন, তার পাশাপাশি নেই। এটা একটা জুইটারায়নিক ফর্ম, কিন্তু স্পেশাল টাইপের জুইটারায়ন, যেখানে নাকি নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ ওয়েল অ্যাপার্ট, আলাদা অবস্থায় রয়েছে। এই বিটেন ইন্টারমিডিয়েটটা রিং ক্লোজ করে, ফসফরাস এবং অক্সিজেনের মাঝখানে সিঙ্গেল বন্ড তৈরি হয়। আমরা জানি যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড কিন্তু খুব স্ট্রং। বিটিক রিয়াকশনের সাকসেসের পেছনে যে কারণটা দায়ী, সেটা হচ্ছে এই কার্বন অক্সিজেন বন্ডটাকে আমরা ভেঙে আরও স্ট্রং ফসফরাস অক্সিজেন বন্ড তৈরি করি। দ্যাট ইজ দি থার্মোডাইনামিক ড্রাইভিং ফোর্স অফ দ্য রিয়াকশন। এই বিটেন ইন্টারমিডিয়েট থেকে যে 4 মেম্বার রিং কম্পাউন্ডটা তৈরি হলো, সেটা অবভিয়াসলি স্ট্রেন্থ, কারণ 4 মেম্বার রিংয়ে প্রচুর স্টেরিক স্ট্রেন থাকে, মানে ভ্যান্ডারওয়াল স্ট্রেন এইসব থাকে, এবং সেই জন্য ও খুলে যেতে চায়। এবং খোলার সময় একটা সাইক্লো রিভার্সন রিয়াকশনের মাধ্যমে, উইচ ইজ এ পেরিসাইক্লিক রিয়াকশন, সাইক্লো অ্যাডিশন রিয়াকশনের উল্টো, যে সাইক্লো রিভার্সনের মাধ্যমে কার্বন অক্সিজেন বন্ডটাকে স্যাক্রিফাইস করে ফসফরাস অক্সিজেন বন্ড তৈরি করে, আর কার্বন ফসফরাস বন্ডটাকে স্যাক্রিফাইস করে কার্বন বন্ড তৈরি করে। তার ফলে অ্যালকিন লিবারেটেড হয় এবং ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড বেরিয়ে আসে। এটা প্রথম কনসেপ্ট ছিল। তুমি এই জাতীয় জিনিস খানিকটা ওই ইজেড অ্যালকিনের যে ইন্টার কনভার্সন ছিল না, ইপক্সাইড বানিয়ে তার সাথে ট্রাইফিনাইল ফসফিনের রিয়াকশন করা, সেইখানে তুমি দেখেছিলে। লাইফ সেভারে করে দেওয়া আছে, দেখো লাইফ সেভার ভলিউম 3-তে করে দেওয়া আছে। ই অ্যালকিন থেকে জেড অ্যালকিনের ট্রান্সফরমেশন, সেখানে প্রথমে যেটা করা হয় সেটা ইপক্সাইড করা হয়। ইপক্সাইড বানিয়ে নেওয়ার পরে সেটাকে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে SN2 রিয়াকশন করা হয়। SN2 রিয়াকশন করার পরে একটা বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটাতে ফসফরাস আর অক্সিজেন দুটো উল্টো দিকে থাকে, এবং তখন তারা অক্সোফসফেটেন ইন্টারমিডিয়েট তৈরি করার লক্ষ্যে একটা কার্বন মাঝখানে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে সেটাকে রোটেট করার ফলে অক্সিজেন আর ফসফরাস একদিকে চলে আসে। তুমি যদি ই অ্যালকিন নিয়ে শুরু করো, তাহলে দুটো আর উল্টো দিকে ছিল, এই রোটেশনের ফলে এখন দুটো আর একদিকে চলে আসবে, এবং সাইক্লো রিভার্সন যখন হবে তখন তুমি জেড অ্যালকিন পাবে আর ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড বেরিয়ে যাবে। যদি জেড অ্যালকিন নিয়ে শুরু করে থাকো, তাহলে তোমার ইপক্সাইডে দুটো আর একই দিকে ছিল। ইনিশিয়ালি ফর্ম যে বিটেন ইন্টারমিডিয়েট SN2 নিউক্লিওফিলিক অ্যাটাকের ফলে, সেখানে দুটো আর একই দিকে ছিল, কিন্তু এইবার এই বিটেন ইন্টারমিডিয়েটটা যখন অক্সিজেন ফসফরাস বন্ড তৈরি করতে চাইবে, তখন সেন্ট্রাল কার্বন বন্ডে রোটেশন হবে, এবং সেই সেন্ট্রাল কার্বন বন্ডের রোটেশনের ফলে দুটো আর এখন উল্টো দিকে চলে যাবে। অর্থাৎ যখন এলিমিনেশনটা হবে, তখন দুটো আর উল্টো দিকের থেকে ডাবল বন্ডটা তাদের মাঝখানে পড়বে, অর্থাৎ আমরা জেড অ্যালকিন থেকে ই অ্যালকিন পাবো। এটা এই মুহূর্তে আমার হাতের কাছে তো স্লাইডটা নেই, কিন্তু এটা ভলিউম 3-তে করে দেওয়া আছে। কিন্তু এই যে গল্পটা, এই বিটেন ইন্টারমিডিয়েটের লোকে পরে দেখেছে যে অ্যাটলিস্ট ইন সাম কেসেস এটা হয় না। এখানে প্রথমে অ্যাকচুয়ালি একটা সাইক্লো অ্যাডিশন হয়, এটাকে 2+2 সাইক্লো অ্যাডিশন বলে, কারণ এখানে দুটো পাই ইলেকট্রন ইনভলভ রয়েছে। এখানে একটা পাই পেয়ার রয়েছে, এখানে একটা পাই পেয়ার রয়েছে, দুটো পাই ইলেকট্রন না, মানে তাদের বলা উচিত 4টে পাই ইলেকট্রন ইনভলভ রয়েছে। অর্থাৎ বিটেনকে বাইপাস করে সরাসরি একটা অক্সোফসফেটেন ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটা সাইক্লো রিভার্সনের মাধ্যমে
আমার অ্যালকিনটাকে তৈরি করে। তার ট্রানজিশন স্টেট আমরা এইভাবে দেখিয়েছি। এগুলোর মধ্যে এখন ডিটেল যাওয়া সম্ভব নয়, তার কারণ তুমি পেরিসাইক্লিক রিয়াকশন জানো না। এখানে একটা ট্যারচাভাবে সাইক্লো অ্যাডিশন রিয়াকশনটা করতে হয়, তার কারণ এটা সিমেট্রি ফরবিডেন। এবার কেউ যদি জিজ্ঞাসা করে যে নন স্টেবিলাইজড ইলিডের জন্য কেন সিস স্টিরিও সিলেক্টিভিটি হচ্ছে, তাহলে তার খুব সহজ উত্তর হচ্ছে যে রিয়াকশানটা নন স্টেবিলাইজড ইলিডের জন্য ইররিভার্সিবল, এবং অ্যাডিশন ইজ দ্য সাইক্লো অ্যাডিশন এই হ্যাপেন্স ইন সাচ ওয়ে যে আমাদের প্রোডাক্টে জেড অ্যালকিন পাচ্ছি। কিন্তু যদি স্টেবিলাইজড ইলিড নিই তাহলে সাইক্লো অ্যাডিশনটা রিভার্সিবল। প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে অক্সোফসফেট ইন্টারমিডিয়েট, সেটাতে দুটো আর একই দিকে থাকে, কিন্তু সেটা রিভার্সিবল কেন? তার কারণ এইটার অ্যানায়নটা স্টেবিলাইজড। এবং তারপরে যখন আবার অ্যাডিশন হয় তখন এটা ইভেনচুয়ালি একটা স্লো অ্যাডিশন পসিবল, সেখানে একটা মোর স্টেবল অ্যান্টি ওরিয়েন্টেশনে থাকা অক্সোফসফেট ইন্টারমিডিয়েট জেনারেট করতে পারে, যেটা নাকি এলিমিনেশন করলে ট্রান্স অ্যালকিন তৈরি করবে। অর্থাৎ দিস রিয়াকশন ইজ আন্ডার কাইনেটিক কন্ট্রোল অ্যান্ড দিস রিয়াকশন ইজ আন্ডার থার্মোডাইনামিক কন্ট্রোল। এবার থার্মোডাইনামিক কন্ট্রোল টেক ওভার করবে কি না সেটা নির্ভর করছে এর আইডেন্টিটির ওপরে। যদি এ স্টেবিলাইজড হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে প্রথমে লেস স্টেবল অক্সোফসফেট ইন্টারমিডিয়েট তৈরি হলো, সে আবার ফিরে এলো, তারপরে আবার মোর স্টেবল অক্সোফসফেট ইন্টারমিডিয়েট তৈরি হলো স্লোলি, এবং সেখান থেকে ট্রান্স অ্যালকিন পেলাম। কিন্তু এই যদি নন স্টেবিলাইজড হয় তাহলে এই পাথওয়েটা পুরো বন্ধ হয়ে যাবে, এবং সাইক্লো অ্যাডিশনের ডিমান্ড অনুযায়ী only the less stable syn oxophosphate intermediate will be formed, which will eventually lead to cis-alkene as the major product. কিন্তু আমি আবারও বলছি, এইখান থেকে এখনও অবধি কোনো কোশ্চেন এর এক্সপ্লেনেশন চেয়ে কখনো আসেনি, অতএব আমার মতে তুমি এটাকে স্কিপ করতে পারো। এই অবধি ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কি এগোবো? হ্যাঁ স্যার। আমাদের 10 মিনিট টাইম আছে, আমরা তাহলে এর অ্যাকম্প্যানিং যে রিয়াকশানটা সেইটা একটুখানি পড়ে নিই। আচ্ছা, যে স্টাডি মেটেরিয়ালটা এলএমএসে আপলোড করা আছে সেটাতে কিন্তু পাতার গণ্ডগোল হয়েছে। এই পাতাটা চলে গেছে পরে, পেজ নাম্বার 64 যেটা, সেটা মার্কিং হয়েছে পেজ 65 বলে এবং চলে গেছে পরে। আর এই পাতাটা যেটা অ্যাকচুয়ালি পেজ 65, সেটার ভুল মার্কিং হয়ে পেজ 64 হয়ে সেটা আগে চলে এসছে। অতএব তুমি যদি প্রিন্ট আউট নাও তাহলে গোছানোর সময় প্রপারলি গুছিয়ে নিও। কার্বনিল কম্পাউন্ডের সাথে আমরা ফসফরাস ইলিডের রিয়াকশান দেখলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অলিফিন তৈরি হয়। যদি আমরা ফসফরাস ইলিড না নিয়ে অন্য কোনো ইলিড নিই, কারণ ইলিডের যখন ডেফিনেশন দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে এই যে পজিটিভলি চার্জড হেটেরো অ্যাটম, এটা ফসফরাস তো হতেই পারে, নাইট্রোজেনও হতে পারে, সালফারও হতে পারে। নাইট্রোজেন ইলিডের কোনো রিয়াকশান আমাদের সিলেবাসে নেই, কিন্তু সালফার ইলিডের রিয়াকশানটা সিলেবাসে আছে। এবং সালফার ইলিডটা ভিটিক রিয়েজেন্ট বা ভিটিক অলিফিনেশনের যে ফসফরাস ইলিড তার সাথে ফান্ডামেন্টালি ডিফারেন্ট বিহেভ করে। এই সালফার ইলিডগুলো দিয়ে যে কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশান, তার নাম হচ্ছে কোরে চাইকভস্কি রিয়াকশান। এটা ইলিয়াস কোরের নামে। কোরে হিমসেলফ ইজ এ নোবেল লরিয়েট, নট বিকজ অফ দিস রিয়াকশান। উনি অসংখ্য রিয়াকশান ডেভেলপ করেছিলেন, বহু রিয়াকশানে ওনার নাম রয়েছে। ওনাকে ওভারঅল অর্গানিক সিনথেসিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এখানেও আমাদের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে ফসফরাস ইলিডের বদলে সালফার ইলিড। তো ফসফরাস ইলিড যেভাবে বানায় সেটা ফসফোনিয়াম সল্টকে ডিপ্রোটোনেট করে বানায়, এটাকে একটা সালফোনিয়াম সল্টকে ডিপ্রোটোনেট করে বানায়। এই সালফোনিয়াম সল্টটা ডাইমিথাইল সালফাইড আর মিথাইল আয়োডাইডের সাথে থেকে তৈরি করা যায়। এই সালফোনিয়াম ইলিডের আবার একটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে আমি যদি ডাইমিথাইল সালফাইড না নিয়ে যদি ডিএমএসও ডাইমিথাইল সালফক্সাইড দিয়ে যদি রিয়াকশান করি, তাহলেও আমরা একটা সালফার ইলিড পেতে পারি। সেটা ফান্ডামেন্টালি আমাদের এই সালফোনিয়াম ইলিডের থেকে আলাদা। এটাকে বলা হয় সালফক্সোনিয়াম মিথাইলাইট, কারণ এখানে একটা অক্সিজেন আছে, সালফারের উপর একটা অক্সিজেন আছে। তো এই সব কম্পাউন্ডের সাথে যদি কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশান হয়, তাহলে ভিটিক রিয়াকশান হলে কী হতো? এই নীল রঙের কার্বনটা এই লাল রঙের অক্সিজেনটাকে রিপ্লেস করে ডাবল বন্ড হয়ে যেত। কিন্তু এটা তো ভিটিক রিয়েজেন্ট নয়, এটা হচ্ছে কোরে চাইকভস্কি রিয়াকশান, যেখানে সালফার ইলিড আছে। সেখানে দেখা যাচ্ছে যে এই অক্সিজেনটা রিটেন করছে এবং এই নীল রঙের কার্বনটাকে ডেলিভার করে দিচ্ছে বাই ফর্মিং অ্যান ইপক্সাইড। তুমি ইপক্সাইডটা দেখে বুঝতে পারছো যে কোন অ্যাটমগুলো কার থেকে এসছে?
বোঝা যাচ্ছে কোন অ্যাটমগুলো কার থেকে এসছে? এই পার্টটা, এই পুরো পার্টটা এটা কোত্থেকে এসছে? কে দিয়েছে এটা? আর এই পার্টটা কে দিয়েছে? এই ছোট্ট পার্টটা এটা কে দিয়েছে? কে দিয়েছে। আর ডাইমিথাইল সালফোনিয়াম মিথাইলাইড সেই CH2 মাইনাসকে দিয়ে দেওয়ার পর তার কি হাল হয়েছে? ডাইমিথাইল সালফাইড হয়ে গেছে। বুঝতে পারছো না পারছো না? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। কেউ কি আছো না সবাই চলে গেলে? এই ডাইমিথাইল সালফোনিয়াম মিথাইলাইডের বদলে যদি আমি সালফক্সোনিয়াম মিথাইলাইড ইউজ করি এবং তারপর সাইক্লোহেপটানোনের সাথে রিয়াকশন হচ্ছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ডকে ভেঙে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড করে দাও। এই যে নীল রঙের কার্বনটা আছে সেটাকে এই কার্বনটার সাথে একটা বন্ড দিয়ে আর এই লাল রঙের অক্সিজেনের সাথে একটা বন্ড দিয়ে জুড়ে দাও, তাহলে ইপক্সাইড তৈরি হবে। আর এই সালফক্সোনিয়াম মিথাইলাইড যেটা, তার কি হলো? সেটা ডিএমএসও হয়ে বেরিয়ে গেল। এখানে এই এক্সাম্পলটা দেখো, 4 টারশারি বিউটাইল সাইক্লোহেক্সানোনের সাথে রিয়াকশন হচ্ছে, অক্সিজেন নিজের জায়গায় আছে, কার্বন নিজের জায়গায় আছে, শুধু ডাবল বন্ড চলে গেছে, মাঝখানে জুড়ে যাচ্ছে একটা CH2। এইটার দিকে দেখো, এখানে একটা ডাবল বন্ড আছে যেটা কনজুগেশনে নেই উইথ কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড, আইসোলেটেড অলিফিন। তো এই পার্টটাতে ইপক্সিডেশন হয়েছে। এটা হচ্ছে কি করে? এটার দিকে একবার তাকাও। এর যে মেকানিজম ছিল, প্রথম মেকানিজম যেটা বলতো, কোথায় গেল? প্রথম মেকানিজম বলতো যে কার্বন আয়নটা অ্যাটাক করে অ্যানায়ন তৈরি হচ্ছে, বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, সেই বিটেনটা অক্সোফসফেটেনে যাচ্ছে এবং তারপরে রিং ওপেন করছে সাইক্লোরিভার্সনের মাধ্যমে, অলিফিন তৈরি হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু শুরুটা একই রকমভাবে হয়, CH2 মাইনাস অ্যাটাক করলো, ওখানেও CH2 মাইনাস অ্যাটাক করেছিল, এখানেও একটা বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। শুধু তফাৎ হচ্ছে যে এখানে ফসফরাসের বদলে সালফার, ওখানে কী হচ্ছিল? অক্সিজেনটা ফসফরাসকে অ্যাটাক করছিল এবং অক্সোফসফেটেন হচ্ছিল। এখানেও সিম্পলি পাশের কার্বনটাকে অ্যাটাক করে এটাকে বের করে দিচ্ছে। এই তফাৎটা কেন? এটা নিয়ে বহু কাজ হয়েছে এবং লোকে তোমাদের লেভেলে বোঝানোর জন্য আমরা এইটুকু বলতে পারি যে এখানে যে গ্রুপটা, লিভিং গ্রুপটা আছে, সেই লিভিং গ্রুপটা হচ্ছে সালফার বেস লিভিং গ্রুপ। আর বিটিগের ক্ষেত্রে যে লিভিং গ্রুপটা ছিল সেটা হচ্ছে ফসফরাস বেস লিভিং গ্রুপ। এটা রিলেটিভলি ব্যাড লিভিং গ্রুপ। একে বার করতে গেলে অক্সিজেনকে হাত ধরে বার করতে হবে, অক্সিজেনকেও বেরিয়ে যেতে হবে, নাহলেও বেরোবে না। কিন্তু যেহেতু এটা বেটার লিভিং গ্রুপ, তাহলে একে বার করার জন্য আমাদের অক্সিজেনকে বেরিয়ে যাওয়ার দরকার নেই, অক্সিজেন ঠেলা মেরে ওকে বার করে দিতে পারে। কার্বনকে ঠেলা দিল, কার্বন ওকে ইজেক্ট করে দিল। তোমাদের লেভেলে এইটুকু জানলেই যথেষ্ট। লাইফ সেভার 4-এ এই নিয়ে এক প্যারাগ্রাফ আলোচনা করা আছে, কিন্তু আমি এই ক্লাসের মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না, কারণ এখান থেকে খুব একটা কোশ্চেন দেয় না। যদি দেয় তাহলে তুমি এটুকুই লিখবে যে PR3+ ইজ এ উইকার লিভিং গ্রুপ দেন SR2+। তাহলে রিং ক্লোজ করলো, এবং রিং ক্লোজ করলে আমার ইপক্সাইড তৈরি হয়ে গেল। এবার মনে করে দেখো, ইপক্সাইড তৈরি করার টেকনিক তুমি কিন্তু জানো। ইপক্সাইড তৈরি করার কী রিয়াকশন জানো তুমি? ইপক্সাইড তৈরি করার প্রিলেজাহেভ রিয়াকশন কী করে, সেটা স্টার্টিং মেটেরিয়াল কি? অ্যালকিন, অলিফিন, তার সঙ্গে কি দেয়? পায়াসিড দিলে ইপক্সাইড তৈরি হয়, হয়তো হয় না? হয় না? আচ্ছা, যদি হয়ই, তাহলে আমি যদি বলি যে একটা অলিফিন, সেটা আমরা এইমাত্র শিখেছি, সেটা এই কিটোন কম্পাউন্ড থেকে তৈরি করা যায়, মানে এই কিটোনটাকে যদি ভিটিক রিয়াকশান করি উইথ আ ভিটিক রিয়েজেন্ট যেটা CH2 ইউনিট সাপ্লাই করতে পারে, অর্থাৎ CH3I থেকে যেটাকে বানিয়েছি আমি, তাহলে এই কম্পাউন্ডটা হবে। ভিটিক রিয়াকশান করলে হবে তো? এই দেখো উদাহরণ দাও, সাইক্লোহেক্সানোনের মধ্যে ভিটিক রিয়াকশান করেছি উইথ PH3PCH2, তাহলে এটা হবে না? মিথিলিন সাইক্লোহেক্সেন। এবার এটাকে যদি MCPBA দিয়ে ট্রিট করি, তাহলে প্রিলিজাইভ রিয়াকশন হয়ে ইপক্সাইড হয়ে যাবে। করে চাইকভস্কি এই দুটো স্টেপকে কম্বাইন করে একবারে উইদাউট ফর্মিং এনি অলিফিন ডিরেক্টলি আমার কিটোন কম্পাউন্ড সাইক্লোহেক্সানন থেকে করেসপন্ডিং ইপক্সাইডটা বানাচ্ছে, তাই না?
তার মানে আমি যদি এই রুট দিয়ে ঢুকি তাহলে এই কার্বনটা এসছে ভিটিক রিয়েজেন্ট থেকে আর এই অক্সিজেনটা এসছে এমসিপিবিএ থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আমি ঠিক বললাম তো নাকি ভুল বললাম? ঠিক বলেছি তো? এই কার্বনটা এসছে ভিটিক রিয়েজেন্ট থেকে, এই অক্সিজেনটা কার থেকে এসছে? এমসিপিবিএ থেকে এসছে তো? হ্যাঁ এবার মুছে দিচ্ছি, দেখো। আর যদি কোরেচাইকভস্কি দিয়ে ঢুকি তাহলে এই পুরো পার্টটা এসেছে আমার কিটন থেকে, আর এই কার্বনটা কে দিয়েছে? আমার সালফার ইলিটটা। বোঝা গেল না? তারপরে এই কোশ্চেনটা কিন্তু তোমাকে দিতেই পারে যে এই একটা ইপক্সাইড দিয়ে বললো যে এটাকে দুভাবে বানানো যায়। একটা হচ্ছে স্টার্টিং ফ্রম সাইক্লোহেক্সানোন ভায়া ভিটিগ অ্যান্ড দেন ইপক্সিডেশন রিলিজাইভ রিয়াকশন, আরেকটা হচ্ছে ভায়া কোরেচাইকভস্কি রিয়াকশন। এই দুটো স্টেপের সব রিয়েজেন্টগুলোকে আইডেন্টিফাই করো, কে কোথায় যাচ্ছে, কি ব্যাপার, সেগুলো দেখাও। এটা খুব সুন্দর প্রশ্ন হতে পারে। হলো? আর একটাই স্লাইড বাকি আছে, সেটা একটু বলে দিই, যদিও সেখান থেকে কিন্তু কোশ্চেন কখনো দেয় না। এবারে এখানে তো আমরা দুটো ইলিট দেখলাম, একটা হচ্ছে ডাইমিথাইল সালফোনিয়াম মিথাইলাইট, যেটা ডাইমিথাইল সালফাইড থেকে বানায়, আর একটা হচ্ছে ডিএমএসও থেকে বানানো ডাইমিথাইল সালফক্সোনিয়াম মিথাইলাইট। এরা যদি কেবল কিটোন বা অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে তাহলে এরা ইপক্সিডেশনই করে, কিন্তু যদি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে না, তখন এদের বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়ে যায়। যেমন এই কম্পাউন্ডটা নিয়েছি কার্বনের দুটো কার্বনিল আছে, দুটো কার্বনিলের নেচার আলাদা। এই কার্বনটা নিউক্লিওফিলিক, এই কার্বনটা এই অ্যালকিনটা নিউক্লিওফিলিক, আর এই অ্যালকিনটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এটা নিউক্লিওফিলিক তার কারণ এর আশেপাশে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, আর এটা ইলেকট্রোফিলিক তার কারণ এর সাথে একটা কার্বনের সরাসরি কনজুগেশন আছে। এর মধ্যে যদি আমি আমাদের এই ডাইমিথাইল সালফোনিয়াম মিথাইলাইটটা দিই, অর্থাৎ সো কল্ড নন স্টেবিলাইজ সালফার ইলিটটাকে দিই, তাহলে ইপক্সিডেশনই হবে, আমাদের কোনো চিন্তা নেই। আগেরবার যেটা হচ্ছিল ঠিক তাই। হাউএভার এটাকে যদি করেসপন্ডিং সালফক্সোনিয়াম মিথাইলাইট দেওয়া হয়, অর্থাৎ স্টেবিলাইজড ইলিট দেওয়া হয়, এখানে এটা স্টেবিলাইজড কারণ এই ধরনের রেজোন্যান্স ইজ পসিবল, যেটা এখানে পসিবল না, তাহলে কিন্তু ইপক্সিডেশনের বদলে সাইক্লোপ্রোপানেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা ইলেকট্রোফিলিক ডাবল বন্ড সেই জায়গাটাতে CH2 গ্রুপ ঢুকে যাচ্ছে। এই সাইক্লোপ্রোপানেশন রিঅ্যাকশন তুমি এর আগে কোথায় দেখেছো? আমি 2-3 মিনিট টাইম এক্সট্রা নিচ্ছি, কোথায় দেখেছো সাইক্লোপ্রোপানেশন? কোথায় দেখেছো? লাস্ট সেমিস্টারে তো পড়েছিলে। মনে নেই? কারুর মনে নেই? ছিল তো একটা, সে তো বটেই। কার্বিনের সাথে রিয়াকশন পড়োনি? সিমন স্মিথ সাইক্লোপ্রোপানেশন মনে নেই? নামের মধ্যেই তো সাইক্লোপ্রোপানেশন আছে। ওই যে CH2I2 আর জিঙ্ক কপার কাপল দিয়ে করতো, ডাবল বন্ডে সাইক্লোপ্রোপানেশন হতো না? সে সিংলেট কার্বিন, ট্রিপলেট কার্বিন, কতই তো পড়ানো হয়েছিল, সব ভুলে মেরে দিয়েছো। তার এটা তো ব্যাখ্যা করতে হবে যে স্টেবিলাইজ সালফার ইলিট দিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডে সাইক্লোপ্রোপানেশন হচ্ছে, অথচ ওই একই সাবস্ট্রেটের উপর যদি নন স্টেবিলাইজড সালফার ইলিট দিই তাহলে ইপক্সিডেশন হচ্ছে। এটা কেন? এটার কারণও ওই স্টেবিলাইজ নন স্টেবিলাইজড ফসফরাস ইলিট দিয়ে যেরকম জেডি অ্যালকিন রিভার্সিবল ইরিভার্সিবল দিয়ে বোঝানো হয়েছিল, এটাও তাই। যখন আমি নন স্টেবিলাইজড ইলিট ব্যবহার করছি তখন প্রথম ইনিশিয়াল অ্যাটাক তো অবভিয়াসলি এখানেই হবে, এখানে হওয়ার পরে সেই বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হবে, রিং ক্লোজ করবে, ইপক্সাইড হবে। এটা ফাস্ট, এটা ভেরি ফাস্ট। উল্টো দিকে যাওয়াটা স্লো। কেন স্লো? তার কারণ এই কম্পাউন্ডটা থেকে, এই বিটেন ইন্টারমিডিয়েট থেকে যদি ব্রেকডাউন করতে হয় তাহলে কার্বন তো বেরিয়ে আসবে, সাবস্ট্রেট তো বেরিয়ে আসবে, কিন্তু এও তো বেরোবে, এ তো স্টেবিলাইজ না। তার ফলে এর ফিরে আসাটা আনফেভারেবল, কাইনেটিক্যালি আনফেভারেবল, যে কারণে ইপক্সাইড তৈরি হয়ে যাওয়ার পরে সন্তুষ্ট হয়ে বসে থাকে এবং কিচ্ছু করে না। অন দি আদার হ্যান্ড, যখন তুমি এই ডাইমিথাইল সালফক্সাইড দিয়ে অ্যাটাক করছো, এই কার্বনটাতে যদি সত্যি অ্যাটাক করে, তখন যে ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে সেটা রিং ক্লোজ করাটা স্লো, ফিরে আসাটা ফাস্ট। কেন ফাস্ট?
তার কারণ এই যে ইন্টারমিডিয়েটটা সেটা আমরা একটু আগেই বললাম। হ্যাঁ বলছিলাম স্যার ইন্টারমিডিয়েটটা ওটা স্টেবিলাইজ হবে। হ্যাঁ স্টেবিলাইজড, এক্স্যাক্টলি। স্টেবিলাইজড ইউনিটের ক্ষেত্রে ওখানে যা হচ্ছিল এখানেও তাই। তাহলে এবার যদি ও ফিরে আসে না, তাহলে চিন্তা করে দেখো, তখন কিন্তু আবার একটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের যেরকম এখানে অ্যাটাক করা যায়, যেটাকে আমরা 1-2 অ্যাডিশন বলি, আমরা কাইনেটিক কন্ট্রোল থার্মোডাইনামিক কন্ট্রোলের সময় বলেছিলাম না 1-2 অ্যাডিশন 1-4 অ্যাডিশন, সেরকমই। তাহলে এইখানটাতেও অ্যাটাক করতে পারে। যদি এইখানে অ্যাটাক করে তখন অক্সিজেন মাইনাস এনলেট তো তৈরি হলো, এবার এনলেট সাইক্লোপ্রোপানেশন করে ফেলতে পারে। এই কম্পাউন্ডটা তৈরি হওয়ার জন্য থার্মোডাইনামিক ড্রাইভিং ফোর্স কি, যেটা এটা তৈরি হওয়াটাকে আটকে এটা তৈরি হওয়াটাকে মানে এই ফাইনাল প্রোডাক্ট হিসেবে এইটাকে প্রামাণ্যতা দিচ্ছে বা এমার্জেন্স হচ্ছে, এটা তার কোনো কারণ তুমি বলতে পারবে? কেন ইপক্সাইডটা হবে না এবং কেন সাইক্লোপ্রোপানেশনটা পসিবল হলে সাইক্লোপ্রোপানেশনটাই হবে, কেন হবে? তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে টিসিপি আর এটা হচ্ছে কেসিপি। এটা কেন হবে? থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল কেন? খুব সহজ উত্তর, তুমি সিম্পলি দেখো না, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে? নেই তো। কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে কি আছে? কার্বন অক্সিজেন ডাবল বন্ড রিটেন করে গেছে, কার্বন কার্বন ডাবল বন্ড চলে গেছে। কোনটা মোর স্টেবল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড না কার্বন কার্বন ডাবল বন্ড? থার্মোডাইনামিক্যালি কোনটা মোর স্টেবল, কাইনেটিক্যালি কোনটা ভালনারেবল, সেটা আমি জানতে চাইছি না। কার্বন অক্সিজেন ডাবল বন্ড মোস্ট অফ। তাহলে থার্মোডাইনামিক্যালি এই প্রোডাক্টটা হবে না, এই প্রোডাক্টটা টিসিপি হবে না। এবং টিসিপি কখন হয়? টিসিপি কখন হয়? যখন মিডিয়ামে রিভার্সিবিলিটি এনকারেজ করা হয়, তাই না? হ্যাঁ স্যার। কেন তোমার এটা মনে নেই? আমরা এই কম্পাউন্ডটা পড়েছিলাম না? একটু বেশি সময় নেওয়া হয়ে যাচ্ছে, এনিওয়ে তোমাদের ব্রেকের টাইমটা একটু কম্প্রোমাইজ হলো, কিন্তু এই কথাগুলো তো একবারে বলা দরকার, এটা না বললে কী করে হবে? এই কম্পাউন্ডটা এমভিকে, এর মধ্যে যদি সায়ানাইড দাও, সোডিয়াম সায়ানাইড দাও, পড়েছিলে? দেখো তোমাদের পই পই করে বলেছি, পুরনো পড়া কখনো ভুলবে না। সায়ানাইড দিলে একটা এইটা হয়, একটা তো এইটা হয়। এটাকে কি বলে? ডিরেক্ট অ্যাডিশন বা 1-2 অ্যাডিশন, তাই তো? আরেকটা এইটা হয়। তখন এইটা হয় না? এবার এটা তো স্টেবল না, এটা তো টটোমেরিক চেঞ্জ হবে, টটোমেরিক চেঞ্জ হয়ে এইটা হয়। এসব দেখা যাচ্ছে নাকি না কিছুই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে, দেখা গেলেই ভালো, মনে থাকলে আরও ভালো। এটাকে যদি 1 নম্বর নাম দাও, এটাকে যদি 2 নম্বর নাম দাও, তাহলে এটাকে 4 নম্বর নাম দাও। তাহলে এইখানটায় যদি লিখি 1-2 অ্যাডিশন, তুমি মানবে তো নাকি মানবে না? আর এটাকে কি বলবো? 1-4 অ্যাডিশন। এইবার বলো, আমি দুটো টেম্পারেচার লিখছি, একটা লিখলাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা লিখলাম 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার এক্স্যাক্ট মনে নেই, ওরকমই হবে। কোন টেম্পারেচারটা কোন দিকে লিখবো? 5 ডিগ্রিটাকে বাঁ দিকে লিখবো না ডান দিকে লিখবো, কোন দিকে লিখবো? 5 ডিগ্রিটা বাঁ দিকে হবে? আরে ভাই, টিসিপি কোনটা? এটা টিসিপি না? কেন? কার্বনিল আছে। আর কেসিপি কোনটা? তা কেসিপি কখন ডমিনেট করে? হাই টেম্পারেচারে। যদি টিসিপি আর কেসিপি আলাদা হয় তাহলে কেসিপি কখন ডমিনেট করে? হাই টেম্পারেচারে করে নাকি? যেখানে ইরিভার্সিবিলিটি নেই। লো টেম্পারেচার। এইখানে রিয়াকশান রিভার্সিবল বিকজ দ্য টেম্পারেচার ইজ হাই।
এইখানে রিয়াকশান কি ইরিভার্সিবল বিকজ দ্য টেম্পারেচার ইজ লো। এই 2 কার্বনটা মোর ইলেকট্রোফিলিক দেন 4, সেই জন্য ইনিশিয়াল অ্যাটাক সবসময় ওখানেই হয়। কিন্তু রিভার্সিবল যদি হয় তাহলে সায়ানাইড ঢুকছে বেরোচ্ছে, তখন কোনো টাইমে 4-এ অ্যাটাক করবে এবং 4-এ অ্যাটাক করলে ফাইনালি টিসিপির দিকে চলে যাবে। এগুলো সব তো মনে রাখতে হবে। তা সেই একই কনসেপ্ট তো এখানেও কাজে লাগিয়েছি। এখানে 1-2 অ্যাডিশন হয়েছে কাইনেটিক্যালি কন্ট্রোলড, এখানে 1-4 অ্যাডিশন হয়েছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড। এই বস্তুটা যদি স্টেবিলাইজ না হয় তাহলে কেবল ইপক্সাইড হয়েই থেমে যাবে, যেমন এখানটায় হচ্ছে। সেখানে আর ফার্দার 1-4 অ্যাটাকের কোনো চান্সই নেই। কিন্তু যদি এটা স্টেবিলাইজড হয় তখন এর রিং ক্লোজিং ইপক্সাইড হবে না, ও আবার ফিরে আসবে, 1-4 অ্যাডিশন হবে এবং ইভেনচুয়ালি দ্যাট উইল লিড টু সাইক্লোপ্রোপানেশন। বুঝলে কিছু, নাকি সবটাই মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? না স্যার, কিছুটা বুঝতে পারছি। কিছুটা বুঝতে পেরেছো, বাকিটা কি করে বুঝতে পারবে? দেখবো আমার। পড়তে হবে, ঠিক। এবং এই যে ইপক্সিডেশনটা এখানে দেখো, এখানে লেখাও আছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের অ্যালকালাইন H2O2 দিয়ে যে ইপক্সিডেশনের মেকানিজম, যেটা আমরা ভলিউম 3-তে পড়েছি অ্যালকিন পড়ার সময়, সেটাও তার সঙ্গে একদম আইডেন্টিক্যাল মেকানিজম। সবাই পুরনো বন্ধু, তুমি পুরনো বন্ধুকে মনে না রাখলে সেও তো বিশ্বাসঘাতকতাই করবে তোমার সঙ্গে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই অবধি থাক। যদি কোনো কোশ্চেন থাকে আমরা পরের দিন ডিসকাস করবো, কারণ আমাদের টাইমটা অনেকটা হয়ে গেছে। আমি রেকর্ডিং বন্ধ করলাম।